তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? পলিমারের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, মনোমারের ডেফিনেশন, অলিগোমারের ডেফিনেশন, এই কয়টা জিনিসই তো পড়ছিলাম। এর বাইরে আর কিছু পড়ছিলাম? আচ্ছা, হ্যাঁ, পলিমার চেইন পড়েছিলাম, ওইটা ক্লাসিফিকেশনের মধ্যেই। তাহলে পলিমার জিনিসটা কি মনে আছে তো নাকি? পলিমার জিনিসটা মনে আছে? পলি মিন্স ম্যানি, মার মিন্স পার্ট, অংশ। অসংখ্য অংশ যখন যুক্ত হচ্ছে তখন সেটা পলিমার হচ্ছে। আচ্ছা, পলিমারের প্রপার্টিসগুলো কী কী হতে পারে? তোমরা একটু চিন্তা করে দেখো, পলিমার এবং মেটাল উড এর মধ্যে ডিফারেন্সটা কী? যদি আমরা চিন্তা করে দেখি এইভাবে যে মেটাল তার অনেক ওয়েট থাকে, তাই না? মেটালের ওয়েট অনেক থাকে না? আর যদি কাঠের কথা চিন্তা করি, কাঠেরও অনেক ওয়েট থাকে, বাট স্ট্রেংথটা অনেক বেশি থাকে, তাই না? আচ্ছা, ধরো একটা প্লাস্টিকের চেয়ার আর একটা হচ্ছে মেটাল, ধরো যে আয়রনের চেয়ার, দুইটার ওজন কেমন হতে পারে? অনেক ডিফারেন্স। একটা হয়তো 25-30 কেজি হবে আর একটা হয়তো 1-2 কেজি হবে। তার মানে কি অলমোস্ট 25 টাইমস ভেরিয়েশন হেয়ার। আচ্ছা, স্ট্রেংথের দিকে আসো, অবশ্যই মেটালের স্ট্রেংথ বেশি হবে, কিন্তু মেটালের স্ট্রেংথের তুলনায় মানে ওয়েট রেশিওর তুলনায় স্ট্রেংথ কি খুব বেশি ডিফারেন্স হবে? 25 গুণ স্ট্রেংথ বেশি হবে প্লাস্টিক থেকে। কারণ একটা প্লাস্টিকের চেয়ার যদি 2 মণ অথবা ধরো যে তোমার 200-500 কেজি লোড সে বেয়ার করতে পারে, ওই তুলনায় 25 গুণ লোডকে ওই আয়রনের চেয়ার করতে পারবে, বেয়ার করতে পারবে, ক্যারি করতে পারবে? পারবে না। তাহলে প্রপার্টিস অফ পলিমারের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ওয়েট টু স্ট্রেংথ রেশিও ইজ হাই as compared with metal. আমার কথা কি বুঝতে পারছো? মানে পলিমারিক ম্যাটেরিয়ালগুলো হয়ে থাকে লাইট ওয়েট, হালকা। যেমন প্লাস্টিকের কথা চিন্তা করো, নাইলন, পলিস্টার, অ্যাক্রাইলিক, এগুলোর কথা চিন্তা করো। এগুলো হচ্ছে তুলনামূলকভাবে যে কোনো মেটাল থেকে হালকা, ওজন কম হয়ে থাকে, লাইট ওয়েট হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে কি বলা যায়, লোড বিয়ারিং ক্যাপাসিটি, অ্যাক্সিয়াল লোড বিয়ারিং ক্যাপাসিটি ইজ লোয়ার দেন মেটাল। অ্যাক্সিয়াল মানে তো বোঝো, অ্যাক্সিয়াল মানে কি বলেন? অ্যাক্সিয়াল, অ্যাক্সিস, লম্বভাব, তাই না? তো সেটা হচ্ছে একটা স্টিলের রড যতটুকু হচ্ছে অ্যাক্সিয়াল লোড বেয়ার করতে পারে, পলিমারিক ম্যাটেরিয়াল পারবে না। তাই এই জিনিসগুলো কিন্তু নিজে বুঝলে নিজের মতো করেই লিখতে পারবা পরীক্ষাতে। তাহলে কি লোড বিয়ারিং ক্যাপাবিলিটি ইজ লো as compared with other metals. আচ্ছা, তারপর হচ্ছে any intricate pattern or shape can be produced easily. ইন্ট্রিকেট মানে কি? জটিল। আমরা দেখি না প্লাস্টিকের বিভিন্ন ফার্নিচার দেখি না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখি না, যেগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন, খুব সহজে জাস্ট একটা শেপ মোল্ড তৈরি করলে জাস্ট ওটার মানে পলিমারিক ম্যাটেরিয়ালটাকে জাস্ট
সফট করে অথবা মেল্ট করে ওখানে শ্বাসে ঢেলে দিলে, মোল্ডে ঢেলে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু সেই ধরনের শেপ তৈরি করতে যদি আমরা মেটাল অথবা উডের কথা চিন্তা করি, তাহলে অনেক কি দরকার, পরিশ্রম দরকার, অনেক ধরনের কষ্ট এখানে জড়িত। তাহলে আমরা যদি বলি অ্যানি ইন্ট্রিকেট প্যাটার্ন can be produced easily. As compared with other materials, polymeric materials are cost competitive. মানে অল্প খরচে এটা প্রডিউস করা পসিবল। অ্যাভেলেবল রিসোর্স যেমন পেট্রোলিয়াম বেসড রিসোর্স থেকে খুব সহজে পলিমারিক ম্যাটেরিয়ালগুলো তৈরি করা পসিবল, যেটা আদার্স ম্যাটেরিয়াল থেকে খুব সহজে অ্যাভেলেবল রিসোর্স নাই। আচ্ছা, এরপরে আছে হিট সেন্সিটিভিটি অথবা হিট অথবা থার্মাল রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি। পলিমারিক ম্যাটেরিয়াল কি খুব হিট রেজিস্ট করতে পারে? প্লাস্টিক পারে না। তো এইখানে একটা এইগুলো হচ্ছে প্রপার্টিস। আসসালাম। আচ্ছা, এরপর হচ্ছে পলিমারিক মেটাল কি খুব সহজে ক্ষয় হয়? মানে এটা সহজে ডিস্ট্রয় হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে হাই করোশন রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটিস আছে, তাই না? করোশন মানে ক্ষয় হওয়া, করোশন মানে এইগুলো একটু তোমাদের আশেপাশে এই যে প্লাস্টিকগুলো আমরা পলিমারিক ম্যাটেরিয়ালগুলো যে ইউজ করতেছি, বিভিন্ন টেক্সটাইল ফাইবার আছে, বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে, কি বলে ফার্নিচারগুলো আছে, অথবা আদার্স যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেইগুলো একটু চিন্তা করে দেখবা যে অ্যাকচুয়ালি এগুলোর আসলে ব্যবহার কোথায়, কী ধরনের বৈশিষ্ট্য আছে, সেইগুলো থেকে 2-4-5টা প্রপার্টিস লিখে দিতে হবে এবং এটা পরীক্ষায় থাকবে। এমন হতে পারে হোয়াট আর দ্য ইউনিক প্রপার্টিস অফ পলিমারিক ম্যাটেরিয়ালস, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো ইউনিক প্রপার্টিস এগুলো হচ্ছে যেমন হচ্ছে তুমি লাইট ওয়েট অথবা ওয়েট টু স্ট্রেংথ রেশিও ইজ হাই অ্যাজ কম্পেয়ার উইথ আদার ম্যাটেরিয়ালস, তারপরে লোড বেয়ারিং ক্যাপাবিলিটি ইজ লো, তারপরে ইউ ক্যান ইজিলি প্রডিউস এনি টাইপ অফ ইন্ট্রিকেট প্যাটার্ন অর ডিজাইন, এভাবে তুমি লিখে দিবা। হ্যাঁ, পুরোটাই বুঝতে পারলে কোনো সমস্যা নেই, নিজের মতোই লেখা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভলিউমেট্রিক অ্যাজ কম্প্যারিজন উইথ প্রোডাকশন, মাস প্রোডাকশন। তা অ্যানি টাইপ অফ ভলিউমেট্রিক মাস প্রোডাকশনের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, তাহলে যে কোনো ম্যাটেরিয়াল অথবা মেটাল দিয়ে যে ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি তার তুলনায় বহুগুণ বেশি পরিমাণে এই পলিমারিক প্রোডাক্ট অ্যাট এ টাইমে তৈরি করা পসিবল। তো এইভাবে লিখে দিতে হবে। কিছু কমন পলিমারের এক্সাম্পল কেউ দিতে পারবা? পলিমারিক ম্যাটেরিয়ালের কমন কিছু পলিমারিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল। আমার কথা কি শুনতে পাচ্ছ পেছনে?
পিভিসি, রাইট। আর ইথানল, ইথিন তো তোমার মনোমার, পলিমারের কথা বলছি, পলিযুক্ত করতে হবে, তাই না? এটা হচ্ছে পলিইথিলিন, পলিথিন, পলিথিলিন। আর পিভিসি তো বললে। আর সারের বস্তা দেখছো, সার যে প্যাকেট করে, পিপি না বলে, পলিপ্রোপাইলিন। তারপর হচ্ছে তোমার কি পলিস্টাইরিন আছে না, এরপর আছে পলিপ্যান আছে, পলিভিনাইল ক্লোরাইড আছে। এগুলো হচ্ছে তোমার ফাইবারের ক্ষেত্রে বললে পলিস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, এগুলো হচ্ছে কমন পলিমারের এক্সাম্পল। আমরা কিছু এইরকম একটা কোশ্চেন থাকতে পারে, লিখে নাও সবাই। রাইট ডাউন দ্য এক্সাম্পল অফ সাম কমন পলিমার্স উইথ দেয়ার write down the example of some common polymers দেখছো সবার কাছে খাতা কলম আছে? পলিমার্স লিখছো উইথ দেয়ার ফর্মুলা, প্রপার্টিস অ্যান্ড ইউজেস। এটাও থাকবে পরীক্ষা, হ্যাঁ, 3-4 মার্কের থাকবে। ফর্মুলা, কমা, পলিস্টার, কমা, ইউজেস। কমা, ইউজেস। আচ্ছা, পলিথিলিন কয় ধরনের হয় সবাই জানো? মানে পলিথিলিন কত ধরনের হয়? ফ্যাক্টরিতে যারা ওই 20 কেজি 50 কেজি যারা ইয়ার্নে আছে এরা ভালো জানে, এবং গার্মেন্টস ডাইংয়েও যারা আছে, ইয়ার্ন ডাইংয়ে প্যাকেটিং করে, এক ধরনের পলিথিন পাওয়া যায় একটু বড় সাইজের এবং অনেক মোটা, তাই না? পলি ব্যাগ যেগুলো একটু বড় সাইজের এবং অনেক মোটা, অনেক শক্তিশালী ব্যাগগুলো, ওটা পিপি বলে। ওটা হচ্ছে এইচডিপি ব্যাগ বলে, তাই না? এইচডিপি, পিই, এইচডিপি। আরেকটা হচ্ছে তোমরা যে নর্মাল ইউজ করো বাজারঘাট করার জন্য, কোনো জিনিস র্যাপিং করার জন্য, এগুলো হচ্ছে এলডিপি। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই, এই 5-6টা পড়লেই হবে। এলডিপি কি? এলডিপি হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন, ঠিক আছে? আচ্ছা, লো ডেনসিটি হোক আর হাই ডেনসিটি হোক, মনোমার অথবা র মেটেরিয়াল সেম, প্রপার্টিসটা একটু ডিফারেন্স হয়ে যাবে, ইউজেস ডিফারেন্স হয়ে যাবে। কারণ মোটা যে ধরনের পলিথিলিন আছে সেটা দিয়ে তো আমি নর্মাল হচ্ছে র্যাপিংয়ের কাজ করব না, সেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের টয়েস, হার্ট, মানে মানে কি বলে, শক্তিশালী কোনো কিছু তৈরি করার জন্য, খেলনা তৈরি করার জন্য, অথবা ইলেকট্রিক্যাল ইনসুলেশন হিসেবে আমরা ইউজ করতে পারি, ইনসুলেটর, আর এইগুলো হিসেবে আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে লো ডেনসিটি পলিথিলিন। এর ফর্মুলা হচ্ছে এইটা, আর মানে পলিমার ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে এরকম রিয়াকশন দেখাইছিলাম, মনে আছে? এটা হচ্ছে মনোমার বলছিলাম, তাই না? মনোমার বলছিলাম না? কিসের?
ইথিলিনের। আর এটা এসে বলছিলাম যে এন সংখ্যক এই যখন এই মনোমারগুলো এন সংখ্যক যুক্ত হয়ে একটা চেন তৈরি করছে তখন সেটাকে আমরা বলছিলাম পলিমার কিসের? পলিথিলিনের, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সেই পলিমারের ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা। আর এর মনোমারটা কী ছিল? এটা মনোমার না, এটা ছিল ইথিলিন মনোমার ছিল। কথা কি বুঝতেছো সবাই? সবাই বুঝতেছো? আচ্ছা আচ্ছা, লো ডেনসিটি এগুলি কি হয়? অনেকটা ফ্লেক্সিবল হয় না, একদম সফট হয় না। এই যে বাজারের পলিব্যাগগুলো সফট হয় না, ট্রান্সপারেন্ট হয়, ফ্লেক্সিবল হয়, তাই না? আর এর ব্যবহার যদি আমরা বলি তাহলে কোনগুলো হতে পারে? ওই র্যাপিং, পলিব্যাগ, ওই যে বাজারের ব্যাগ, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা, হাই ডেনসিটির ক্ষেত্রে আসো। HDPE এটা হচ্ছে হাই ডেনসিটি। আচ্ছা, এটার কি ফর্মুলা সেম হবে? ফর্মুলা কেমন হবে হাই ডেনসিটির ক্ষেত্রে? হ্যাঁ, ফর্মুলা সেম হবে না? এই সবাই বুঝতেছ? এই ছেলে, তুমি কি করো পিছনে, এই লাইনের পিছনে? হ্যাঁ, নোট করতেছো? দেখতে পারতেছ না? সামনে চলে আসো, ওই চেয়ারটার সামনে চলে আসো, আসো। তোমার হাই ডেনসিটি পলিথিলিনের র মেটেরিয়াল কি হবে? সেম না? একই জিনিস, একটা মোটা করে বানাবো, একটা চিকন করে বানাবো, এই তো পাতলা করে বানাবো। হ্যাঁ হ্যাঁ, ব্যবহারটা বলতেছি। প্রপার্টিস হচ্ছে, এটা হচ্ছে একটু হার্ড হবে, আর হচ্ছে ট্রান্সপারেন্ট আগেটার মতোই হবে, রিজিড হবে, শক্ত হবে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেশন, একটু আগেই বলছিলাম, মনে আছে? হার্ড ইলেকট্রিক্যাল ইনসুলেশন। বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা হয় না? এগুলো তো এক ধরনের প্লাস্টিক, তাই না? খেলনা তৈরি করা হয়। তারপর হচ্ছে পানির বোতল, এই যে পানি, ওয়াটার অথবা সফট ড্রিঙ্কসের যে বোতলগুলো আছে, এগুলো হচ্ছে HDPE। মনে থাকবে? নোটটা আছে, নোটটা একটু স্টাডি করেও তাই মনে পড়ে যাবে। PP সবাই দেখছো? পলিপ্রোপাইলিন। হ্যাঁ, এত পর তোমরা ইয়া করো, রিপ্লাই দাও। আচ্ছা, পলিপ্রোপাইলিনটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলাটা দেখো। এই মনোমারের নাম কি? পলিপ্রোপাইলিনের মনোমারের নাম কি সবাই? প্রোপাইলিন, তাই না? আর এটা যখন পলিমারাইজেশন রিয়াকশনে যাচ্ছে তখন এটা হচ্ছে, এটার নাম হয়ে যাচ্ছে পলিপ্রোপাইলিন। আচ্ছা, এর প্রপার্টিসটা হচ্ছে তোমার সফট হয়, দুই ধরনের আছে, একটা হচ্ছে আইসোট্যাকটিক আর একটা হচ্ছে অ্যাটাকটিক। অ্যাটাকটিকটা হচ্ছে সফট হয়, তোমার আইসোট্যাকটিক, অ্যাটাকটিক এগুলো হচ্ছে একটু পরেই আমরা একটা ট্যাকটিসিটি আছে, পলিমার ট্যাকটিসিটি টপিক আছে, সেটাতে বুঝবো। অ্যাটাকটিক হচ্ছে তোমার সফট হয়, অনেকটা পলিথিনের মধ্যে সফট হয়। আর আইসোট্যাকটিক যেটা, সেটা হচ্ছে ওই যে বস্তা টস্তা বানায় না পিপির, সারের বস্তা টস্তা, ওগুলো কিন্তু ফ্লেক্সিবিলিটি অনেক কম, অনেক স্ট্রং হয় এবং ফ্লেক্সিবিলিটি কম। আর হচ্ছে তোমার
ইউজেসের কথা যদি বলি তাহলে হচ্ছে এই অ্যাট্যাকটিক যেটা বললাম সফট, সেটা হচ্ছে এই যে এরকম এলডিপির মতো। আর এটা যেটা আইসোট্যাকটিক বললাম সেটা হচ্ছে তোমার ওই বিভিন্ন ধরনের বস্তা, ব্যাগ এবং হার্ড অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ না, এটা থেকে ডিফারেন্সটা হচ্ছে কি, এটা এই পলিথিলিন থেকে অনেক গুণ শক্তিশালী। আপনি ওই যে বস্তাগুলো হয় না পিপির বস্তাগুলো আপনি দেখেন যে একটা বাইর করে আপনি ছিঁড়তে পারেন কিনা, আর পলিথিন যত শক্তিশালী হোক আপনি ট্রেনে ছিঁড়তে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে চাউলের বস্তা, ওটা হ্যাঁ ওটা পলিথিন থাকে। এরপরে হচ্ছে পিভিসি। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডকে যদি অসংখ্য ভিনাইল ক্লোরাইড মনোমার যুক্ত হয় তাহলে পলি ভিনাইল ক্লোরাইড তৈরি হয়, যেটা সংক্ষিপ্তভাবে পিভিসি বলা হয়। পিভিসির অ্যাপ্লিকেশন তো তোমরা বুঝতেইছো কোথায় কোথায়। পাইপ তৈরি করা হয় না, ফিটিংস, বিভিন্ন ফিটিংস তৈরি করা হয়, পাইপ তৈরি করা হয়। এটা হচ্ছে স্ট্রং, রিজিড। আবার অনেক সময় কী করা হয়, বিভিন্ন ধরনের ফ্লোরিংয়ের জন্য বিভিন্ন ম্যাট তৈরি করা হয়। এগুলো আছে না, অনেক ধরনের ম্যাট আছে, প্লাস্টিক ম্যাট, পিভিসি ম্যাট। আচ্ছা, পলিস্টাইরিন আছে না, এটা না লিখে জায়গা নেই। পলিস্টাইরিন, স্টাইরিনের একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনোমার, ওই অলিগোমার পড়াইছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? এটা ছিল স্টাইরিন। স্টাইরিনে মনোমার, এটা যখন পলিমারাইজেশনে যাচ্ছে তখন ডাবল বন্ড ভেঙে যাচ্ছে, এন সংখ্যক যুক্ত হচ্ছে, তখন পলিস্টাইরিন হচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা, মনোমার দুটা দিয়ে দিলাম। আর প্রপার্টিসটা হচ্ছে পলিস্টাইরিন হয় হচ্ছে হার্ড, রিজিড আর ক্লিয়ার সলিড। আর এটা দিয়ে বিভিন্ন ধরনের খেলনা, ক্যাবিনেট, হাবি জাবি এগুলো তৈরি করা যায়। আর এরপর আছে প্যান আছে, পলিঅ্যাক্রাইনোনাইট্রাইল মনোমার দিয়ে তৈরি করা হয়। এটাও অনেকটা হার্ড, বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট, ক্লোদিং এগুলো তৈরিতে ইউজ করা হয়। মোটামুটি এইরকম 8-10টাও পলিমার এখানে আছে, তোমরা 5-6টা আমি যেগুলো পড়াইলাম এর বাইরে আরও 2-1টা, মানে যে যত দিতে পারবা কোশ্চেনে আনসারে সে মার্কস ফুল পাবে আর কি। তা 5-6টা দিলেও ফুল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো কোশ্চেন আছে, মানে বোঝো নেই এরকম কিছু আছে এখানে? মনোমার, পলিমার ফর্মুলা, ব্যবহার, প্রপার্টিস, এই কয়েকটা জিনিস তোমাকে 5-6টা পলিমার ম্যাটেরিয়ালে জানতে হবে। কথা কি ক্লিয়ার? সিম্পল জিনিস। তাহলে লাস্ট ক্লাস থেকে আজকে পর্যন্ত যে টপিকসগুলো পড়লাম আবার একটু আমি রিকল করি। প্রথমে হচ্ছে পলিমার ডেফিনিশন, তারপরে পলিমার ক্লাসিফিকেশন, মনোমার ডেফিনিশন, অলিগোমার ডেফিনিশন,
আর আজকে পড়লাম প্রপার্টিস অফ পলিমার, আর হচ্ছে কমন কিছু পলিমার এক্সাম্পল, স্যাম্পলের এক্সাম্পল। এই কয়েকটা 6টা জিনিস পড়ছে, সবগুলোই পরীক্ষায় থাকবে, প্রত্যেকটা জিনিসই পরীক্ষায় থাকবে। অলিগোমার, অলিগোমার লাস্ট ক্লাসে পড়াইছি। অলিগোমার হচ্ছে পলিমারের ক্ষেত্রে মানে 2 থেকে অসংখ্য পরিমাণ মনোমার যুক্ত হতে হবে, ছোট্ট ছোট মনোমার অথবা মলিকুল যুক্ত হয়ে পলিমার হয়। আর 2 এর অধিক, আর নর্মালি 10-এর থেকে বেশি হতে হয়। আর অলিগোমার হচ্ছে 2 থেকে 10-এর মধ্যে মনোমার। ধরো একটা ঝোড়ের মধ্যে তোমার 500টা ফল আছে, 500টা ফল আছে অথবা 500টা ইথিলিন মনোমার আছে, আলাদা আলাদা আছে, একটা আরেকটার সাথে কানেক্টেড না। যখন তুমি সেখানে হিট দিবা তখন সবগুলো গলে একটা প্রোডাক্ট হবে। ধরো এমনভাবে তুমি হিট দিলে, এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে, সেখান থেকে মাত্র 8টা ইথিলিন মনোমার রিয়াকশনে যেয়ে একটা প্রোডাক্ট হয়েছে, বাকিগুলো আর রিয়াকশনে যায়নি। ওই প্রোডাক্টটা হচ্ছে অলিগোমারিক প্রোডাক্ট, ওটাকে ওই ইথিলিন অলিগোমারিক ইথিলিন বলবো। এখন এর বৈশিষ্ট্য হচ্ছে সফট, ভিসকাস, মানে যে এর দিয়ে এরকম হার্ড কিছু বানাইতে পারবে না, জেলের মতো কিছু হবে। তো এই জায়গাতে এই ধরনের প্রোডাক্টগুলিকে আমরা অলিগোমারিক প্রোডাক্ট বলে থাকি। আর যদি ওই 500টাই রিয়াকশনে যাইতো তাহলে সেটা পলিমার, 2 থেকে 10টা। একটা তো সিঙ্গেল মানে মনোমার, মনো মানে এক, সিঙ্গেল মানে পার্ট, একটা অংশ, একটা মলিকুল অথবা একটা অ্যাটম, এটাই হচ্ছে মনোমার। কিন্তু একটার বেশি 2টাও যদি হয় তাহলে সেটা অলিগোমার। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা পর্যন্ত যদি যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করে সেটা হচ্ছে অলিগোমার। কিন্তু এর বেশি চলে গেলে পলিমার, পলিমার। এবং এখানে প্রপার্টিস ডিফারেন্স হয়, কারণ মনোমারের যে ধরনের প্রপার্টিস, অলিগোমার তার থেকে পুরোটাই ডিফারেন্ট প্রপার্টিস। আবার পলিমারেরও ডিফারেন্ট, 100% ডিফারেন্ট প্রপার্টিস। তাহলে এই জিনিসগুলো আমরা পড়ছি। এখন আসো স্ট্রাকচার অফ পলিমার। এই যে পলিমারগুলো আমরা তৈরি করতেছি, বিভিন্ন ধরনের পলিমার আছে, তার কেমিক্যাল স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারগুলো আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার লিনিয়ার, আর একটা হচ্ছে ব্রাঞ্চড, আর একটা হচ্ছে ক্রস লিঙ্কড অথবা নেটওয়ার্কড। এই যে ক্লাসিফিকেশন করছে, এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করতেছে? পলিমারের যখন তৈরি হচ্ছে তখন এই প্রত্যেকটা ছোট ছোট অণু একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে না, যুক্ত হয়ে কোনোটা কী করছে, লম্বা শিকল তৈরি করতেছে, লম্বা লং চেইন প্রডিউস করতেছে, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক চেইন প্রডিউস হচ্ছে। এখন কোনোটা লিনিয়ারভাবে লম্বা চেইন হচ্ছে, কোনোটা কী হচ্ছে ব্রাঞ্চ আকার, একটা চেইন একটু গেছে, আবার এখান থেকে আরেকটা যুক্ত হয়েছে, এখান থেকে আরেকটা যুক্ত হয়ে ব্রাঞ্চ হয়েছে। আবার কোনোটা কী হয়েছে, বিভিন্ন ধরনের লিনিয়ার চেইনকে কানেক্টেড করে নেটওয়ার্কিং করছে। এই বিভিন্নভাবে আমরা জাস্ট কিছু স্যাম্পল এখানে দেখব, এটা একটু পড়ায় নিই। লিনিয়ার মানে কি, সরলরৈখিক, তাই না? লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক। যদি ফর এক্সাম্পল আমরা ইথিলিনের কথা চিন্তা করি, ইথিলিনের মনোমার কি, CH2। আচ্ছা, এটা যখন হচ্ছে রিয়াকশনে যায়, তখন পলিমারাইজেশন রিয়াকশনে যায়, এখানে তাপ দিবা, ক্যাটালিস্ট দিবা, তখন এটা পলিমারাইজেশন রিয়াকশনে গেলে তখন এটার ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়। এন সংখ্যক কন্টিনিউয়াসলি যুক্ত হচ্ছে। এটাকে এভাবেও লেখা যায়, নর্মালি এভাবেই লেখা হয়। অ্যাকচুয়ালি বন্ড তো হয় কার্বন কার্বন, তাই না? কার্বন হাইড্রোজেন তো সাইড বন্ড। বুঝতে পারছো? তাহলে কি একটা লম্বা লিনিয়ার চেইন হচ্ছে না, শিকল হচ্ছে না? আচ্ছা, এইভাবে যখন যুক্ত হতে থাকে
তখন হচ্ছে পলিইথিলিন হয়। ইথিলিনটা তখন কি হয়ে যাচ্ছে? পলিইথিলিন হয়ে যাচ্ছে, তাই না? ইথিলিনের যে প্রপার্টিস, পলিইথিলিনের প্রপার্টিস টোটালি ডিফারেন্স। তাহলে কি একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে পলিমার। তো এই ধরনের পলিমারকে আমরা বলে থাকি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচারাল পলিমার। অ্যাকর্ডিং টু দ্য অথবা বেসড অন দ্য স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার অফ পলিমার, উই ক্যান সে দিস ইজ দ্য লিনিয়ার স্ট্রাকচারাল পলিমার। এখন আসো ব্রাঞ্চড। ব্রাঞ্চের ক্ষেত্রে ধরো এটাকে আমরা যদি ধরো দুইটা মনোমার নিলাম, এ বি টাইপের দুইটা মনোমার, তা সেক্ষেত্রে যদি এরকম হয় এ টাইপের সাথে বি, বি, আবার এখানে এ বি, এখান থেকে এ বি, বি, বিভিন্ন ধরনের ব্রাঞ্চ যখন ক্রিয়েট হয়, এরকম বিভিন্ন ধরনের ব্রাঞ্চ, ছোট ছোট শাখা তৈরি হচ্ছে। যখন ব্রাঞ্চ ক্রিয়েট হতে থাকে এই ধরনের মনোমারকে আমরা, পলিমারকে আমরা বলে থাকি ব্রাঞ্চড পলিমার। আমরা এটারও একটা এক্সাম্পল দেখব, তোমরা ছবিতে দেখলে আরও ভালো বুঝবা। এরপরে আসো ক্রস লিঙ্কড, নেটওয়ার্কিং অথবা ক্রস লিঙ্কড। ধরো এরকম একটা লিনিয়ার পলিমার হয়েছে, চেন আছে, দুইটা চেন, লিনিয়ার চেন আছে না, এখানে যদি কানেক্টেড হয়ে যায় তা নেটওয়ার্কিং হলো না, ক্রস লিঙ্কড হলো না। সিমিলারলি এখানে ধরো যে আর একটা চেন কানেক্টেড হলো, যেখানে আছে, আমি এ বি দ্বারা মনোমার বোঝাচ্ছি বিভিন্ন ধরনের, এভাবে কানেক্টেড হলো। এই ধরনের পলিমারিক স্ট্রাকচারযুক্ত ম্যাটেরিয়ালকে আমরা নেটওয়ার্ক অথবা ক্রস লিঙ্কড পলিমার বলে থাকি। বুঝতে পারছো? এরপরে আছে তোমার হচ্ছে দুইটা টার্ম, হোমোপলিমার আর একটা হচ্ছে কোপলিমার। হোমোপলিমার, হোমো মানে কি? একই, তাই না, সমজাতীয়। তো হোমোপলিমার যে ধরনের পলিমার সেম টাইপ অফ মনোমার নিয়ে গঠিত, সেই ধরনের পলিমারকে কি বলা হয়? হোমো। ইথিলিনকে আমরা কি হোমো বলবো না কো বলবো? হ্যাঁ, হোমো, তাই না? কারণ হচ্ছে একটা মনোমারই বারবার রিপিট হচ্ছে, এখানে তো আর কোনো দ্বিতীয় কোনো মনোমার এখানে নাই। এই ধরনের পলিমারকে আমরা হোমো পলিমার বলি। ফর এক্সাম্পল তোমরা ইথিলিন বলতে পারো, অথবা এই স্ট্রাকচারটা এভাবে দেখাইতে পারো যে এ টাইপের মনোমার বারবার রিপিট হয়ে কানেক্টেড হচ্ছে। কোপলিমার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মনোমার ক্যান বি অ্যাডেড ইন দ্য পলিমার চেন। চেন ক্যান বি ব্রাঞ্চড, ক্রস লিঙ্কড অর লিনিয়ার। মানে যে ধরনের কোপলিমার ওইগুলো যাদের স্ট্রাকচারে মানে একই টাইপ না, ডিফারেন্ট টাইপের মনোমার থাকে, এবং সেগুলি লিনিয়ারলি যুক্ত হতে পারে, ক্রস লিঙ্কড আকারে যুক্ত হতে পারে, অথবা ব্রাঞ্চড আকারে যুক্ত হতে পারে। এটাকে যদি কয় ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অল্টারনেটিভ, একটা ব্লক, আর একটা হচ্ছে গ্রাফট। এই কোপলিমার হয় তিন ধরনের, তিনভাবে যুক্ত হতে পারে। একটা হচ্ছে তোমার অল্টারনেটিভ, তারপরে হচ্ছে ব্লক, আর একটা হচ্ছে গ্রাফট। গ্রাফটিং করে, গ্রাফটিং জিনিসটা কি নাম শুনছো কখনো? গ্রাফট কি? হ্যাঁ, রাইট। গ্রাফটিং কি সিমিলার টাইপের জিনিস দিয়ে করে? কলম করে না? গ্রাফটিং মানে সংযুক্ত করা, তাই না?
সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস, মানে গাছের ক্ষেত্রে যদি চিন্তা করি অন্য হাইব্রিডাইজেশন, ওয়ান কাইন্ড অফ হাইব্রিডাইজেশন, তাই না? এখানে আমরা সিমিলারও করতে পারি হাইব্রিডাইজ, অথবা একটার সাথে অন্য টাইপের একটা অ্যাড করে দিতে পারি। তা বিষয়টা হচ্ছে অল্টারনেটিভ ড্রাফটিং, এই কোপলিমারের কথা বলতেছে, সেখানে কিন্তু মনোমার একই টাইপ থাকবে না, ডিফারেন্ট টাইপসের মনোমার যুক্ত হবে। এবং সেখানে অল্টারনেটিভ কী, ধর এ টাইপ মনোমার এখানে আছে, তারপরে বি টাইপের মনোমার যুক্ত হলো, আবার এ টাইপের মনোমার যুক্ত হলো, আবার বি টাইপের মনোমার যুক্ত হলো। ধরো ফর এক্সাম্পল ইথিলিন, ইথিলিনের সাথে স্টাইরিন, স্টাইরিনের পরে আবার ইথিলিন, আবার স্টাইরিন, অল্টারনেট হচ্ছে না? আচ্ছা, এরপর হচ্ছে ব্লক। ব্লক পলিমার চেইনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখি যে একটা পলিমার স্ট্রাকচার যদি দেখি তাহলে এরকম দেখব যে একটা সাইড এক টাইপের মনোমার দ্বারা ব্লক করে রাখছে, আর এক সাইডটা হচ্ছে তোমার অন্য টাইপের মনোমার দ্বারা ব্লক করে রাখছে। কথা বুঝছো? বোঝো নেই? আর গ্রাফটিংটা হচ্ছে সংযুক্ত করে দেবে। সাপোজ এখানে একটা চেইন আছে, ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্কিংয়ের মতো, এখানে একটা এই যে সংযুক্ত করে দেবে, এটাকে গ্রাফটিং করলো না? গ্রাফটিং মানে সংযুক্ত করা, চ্যানেল কি চেইনটাকে সংযুক্ত করা। তাই এটা হচ্ছে এইভাবে কোপলিমারের ক্ষেত্রে। এখানে দেখো আমরা হোমোপলিমারের ক্ষেত্রে একই পলিমারের কথা বলছি, একই পলিমারের লিনিয়ার ব্রাঞ্চ বিভিন্ন হতে পারে। আর কোপলিমারের ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট টাইপসের মনোমার থাকবে এবং সেগুলো ডিফারেন্ট ওয়েতে, তিনটা ওয়েতে সংযুক্ত হবে। একটা হচ্ছে অল্টারনেটিভ হতে পারে, আরেকটা হচ্ছে তোমার ব্লক হতে পারে, এক পাশে এক ধরনের মনোমার, আরেক পাশে আরেক ধরনের মনোমার। আর গ্রাফটা হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপসের পলিমার চেনকে সংযুক্ত করে দেবে, ডিফারেন্ট টাইপসের পলিমার চেনকে। আচ্ছা, ট্যাক্টিসিটি পড়ানোর আগে আমরা পলিমার নমেনক্লেচারটা আগে একটু পড়ি। নোমেনক্লেচার মানে কি? নোমেনক্লেচারের বাংলা কি? আপনি দেখতে পারেন? লেখা বোঝা যায়? কম কম। আচ্ছা, পলিমার নোমেনক্লেচার, নামকরণ। নামকরণ কেমিস্ট্রিতে তোমরা পড়ছো 9, 10-এ, ইন্টারমিডিয়েটে বাংলাতে, মানে কেমিস্ট্রি, কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যালের নামকরণ প্রক্রিয়া, তাই না? রাসায়নিক নামকরণ প্রক্রিয়া। আইইউপ্যাকের নাম শুনছো? আইইউপ্যাক, হ্যাঁ পড়ছো তাই না? পড়ো নাই কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, রাইট। এটা হচ্ছে পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে একটা অ্যাসোসিয়েশন। ওরা বিভিন্ন ধরনের যত ধরনের কেমিক্যাল আছে তাদের হচ্ছে
নামকরণ করে থাকে। এটা একটা স্ট্যান্ডার্ড নামকরণ করে থাকে, একটা স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করে, যাতে ওয়ার্ল্ড ওয়াইড সবাই ওই কেমিক্যালকে ওই নামেই চেনে, ওটার নাম বললে যাতে ওইটাকেই বোঝে। আচ্ছা, পলিমারের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আমরা একটু দেখি। এটা বেসিক্যালি দুইটা মেইন সিস্টেম অথবা ওয়ে অ্যাপ্লাই করে নামকরণ করা হয়ে থাকে। তার একটা হচ্ছে সোর্স বেসড নোমেনক্লেচার আর একটা হচ্ছে স্ট্রাকচার বেসড নোমেনক্লেচার। আচ্ছা, এটা আগে বলে নিই। সোর্স মানে কি? উৎস, মানে র ম্যাটেরিয়াল, তাই না? আচ্ছা, এটার সিস্টেমটা হচ্ছে যে মনোমার থাকবে, তার আগে পলি যুক্ত হবে। কথা বোঝা নেই? যেমন ইথিলিন, তাই না? আচ্ছা, এটা আগে লিখে নিই। পলি থাকবে প্লাস নেম অফ দ্য কি মনোমার। আচ্ছা, আর ফার্স্ট ব্র্যাকেট ইজ ইউজড। আচ্ছা, ফর এক্সাম্পল যদি আমরা বলি ইথিলিন, তাই না? ইথিলিন কি একটা মনোমার না? তাই তো, CH2 CH2। আচ্ছা, যখন এটা পলিমার হবে, পলিমারের নামকরণ করব, তখন এর আগে কি থাকবে? পলি থাকবে, পলিইথিলিন। আমরা এটা সংক্ষিপ্তভাবে ব্র্যাকেট ছাড়াই লিখি। যখন এটা নামকরণের ক্ষেত্রে কেমিস্ট্রির ভাষায় লিখব, তখন যদি মাল্টি ওয়ার্ড হয়, মনোমারের নাম মাল্টি ওয়ার্ড হয়, মানে 2-3 ওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। না হলে এক সিঙ্গেল হলে ব্র্যাকেট আর ইউজ করব না। এটাই হচ্ছে তোমার মেথড অথবা ওয়ে। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন, মনোমারের নাম কি? ইথিলিন। এই মনোমারের সাথে যদি পলি যুক্ত করে দেই তাহলে সেটা পলিমার হয়ে গেল। এটা এইভাবে নামকরণ করা হয়, মানে যে ম্যাটেরিয়াল দিয়ে, যে র ম্যাটেরিয়াল দিয়ে, যে মনোমার দিয়ে পলিমার তৈরি করা হচ্ছে, ওই মনোমারের নামের আগে পলি যোগ করলেই ওটার নাম হয়ে গেল। যেমন ভিসি, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে মনোমার, র ম্যাটেরিয়াল। এটা দিয়ে যখন পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হলো, জাস্ট হচ্ছে পলিটা অ্যাড করে দিলাম ভিনাইল ক্লোরাইডের সাথে, এভাবেই নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে সোর্স বেসড নেম। এরপরে আসি আমরা স্ট্রাকচার বেসড। বুঝতেছো? এগুলো কিন্তু খুবই সিম্পল কেমিস্ট্রি। এগুলো সিম্পল কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে অথবা 9-10-এও কিছু আছে মনে হয়। খুবই সিম্পল কেমিস্ট্রি। তোমরা যদি ভুলে যেয়ে থাকো, একটু জাস্ট স্টাডি করো, অনলাইন অফলাইন বইটই দেখে একটু পড়লেই তোমরা আবার মনে পড়ে যাবে। আচ্ছা, স্ট্রাকচার বেসড নেম হচ্ছে, দেখো আগে এটা বুঝায় নিই। আমরা একটা এক্সাম্পলই বারবার দিচ্ছি যাতে আরও সহজ হয়। এটা কি, কিসের স্ট্রাকচার? এটা ইথিলিন। ইথিলিন কিসের স্ট্রাকচার? ইথিলিন। আচ্ছা, এটা জাস্ট যখন পলিমারাইজেশন রিয়াকশনে যাচ্ছে, তাপ দিচ্ছ, তখন এটা কি হচ্ছে? ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হচ্ছে, তাই না? এই ইউনিটটাই তো বারবার রিপিট হচ্ছে না? CH2 রিপিট হচ্ছে। এটাকেই তো আমরা এভাবে লিখতাম, এভাবে বারবার লিখতাম না? আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে তোমার রিপিট হচ্ছে, এটাকে বলে মিথাইলিন। এটার নাম কি? মিথাইলিন। আচ্ছা, স্ট্রাকচার বেসড নোমেনক্লেচারের ক্ষেত্রে জাস্ট কি করা হয়? পলি যুক্ত করা হয় রিপিটিং ইউনিটের, ওই যে পলিমারের যে চেনটা হইলো, ওই চেনের মধ্যে যে রিপিটিং ইউনিটটা, সেটার নামের আগে পলি যুক্ত করা হয়। তাহলে এটা কি হলো? তাহলে পলিমিথাইলিন।
তাহলে একই জিনিসের নাম দুই রকম হলো না? বুঝতেছো? এই বুঝতেছো? পুরোটার আগে শুধু পলি যোগ হবে আর একটা যখন সিগন্যাল সিগন্যালের আগে পলি যোগ হবে। এটা তো পুরো ইথিলিনের আগে পলি যোগ হয়, সেটা তারা শুধু সিঙ্গেল যেটা হবে CN62 এরকম সামনে পলি হবে। কে বুঝছো? জি স্যার। বলো তো। স্যার এটা হচ্ছে যখন আমরা ইথিলিন মনোমারটা যদি হয় মানে পলি হয় অনেকগুলো হয়, তাহলে আমরা সেটা হচ্ছে পলি ইথিলিন করবো। আর যখন আমরা এটা পলিমারাইজেশন করব, তখন এই বন্ডটা যখন ভেঙে যাবে ইথিলিন যুক্ত হবে, বারবার তো ইথিলিন হলো, তখন আমরা শুধু এর সামনে পলিটা যুক্ত করব। এই ইথিলিনটা যখন স্যার আমরা চেন আকারে করব, তখন এটা পলি ইথিলিন হয়ে যাবে। এই ভাই, আপনি বুঝছেন? বুঝেন? এটা বলবেন না কেন? আপনি বুঝছেন? স্যার আমি যেটা বলছি যে আপনার যে ইথিলিনটা ভাঙে আমরা যে মূল বারবার একই জিনিস পাচ্ছি CH2, এইটার সাথে স্যার পলি যোগ করতে পারে, তাহলে হবে স্যার পলিইথিলিন। আমি আবার বলি, সবাই আমার সাথে বলবা। আমি আবার বলি, আমরা এখন যেটা পড়তেছি এটার নাম কি? পলিমারের নামকরণ, পলিমার নমেনক্লেচার। বলো সবাই, পলিমারের নামকরণ। এটা কয়ভাবে করা যায়? এক হচ্ছে সোর্সের উপর, মনোমারের র মেটেরিয়ালের উপর ভিত্তি করে, সোর্সের উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে স্ট্রাকচারের উপর। কিসের স্ট্রাকচার? কেমিক্যাল স্ট্রাকচার। বেটা, কিসের স্ট্রাকচার? কেমিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, সোর্স বেসড নামকরণের ক্ষেত্রে এটা পরীক্ষা থাকবে, কিন্তু সোর্স বেসড নাম মানে উৎসের উপর ভিত্তি করে যে মনোমারটা ইউজ করতেছে তোর নাম আছে না? একটা মনোমার তো নাম আছে নাকি? ধর ইথিলিন একটা মনোমার, তার আগে পলিযুক্ত করে দিবা, শেষ পলিইথিলিন। এটা হচ্ছে সোর্স বেসড। পলিমারের নামকরণ পড়তেছি, কিন্তু এখানে মাথায় রেখো কিসের নামকরণ পড়তেছি? পলিমারের। ধরো এটা একটা প্রোডাক্ট আমার হাতে, এখন এটার নাম কেউ রাখে নাই। এখন আমি এটাকে বললাম হচ্ছে, ধরো এটা কি একটা কলম বললাম, তুমি বললে এটা মার্কার, আরেকজন বললে একটা পেন্সিল। তো এই বিভিন্ন নামে বললে তো মানে হবে না, যার যার মতো বললে হবে না। একটা কমন স্ট্যান্ডার্ড নাম বলতে হবে যাতে সবাই চেন। তাহলে ধরো এটার নাম আমরা লাগবো মার্কার, তাই না? অথবা ধরো এটার নাম রাখবো আমরা ইথিলিন। এটা ধরো কী দিয়ে তৈরি হয়েছে, তখন আমরা যাব এটা কী দিয়ে তৈরি হয়েছে? ইথিলিন দিয়ে তৈরি হয়েছে। তাহলে একটা সিস্টেম করি, ইথিলিন দিয়ে তৈরি হয়েছে। এখন কি ইথিলিন আছে? ইথিলিন দিয়ে তৈরি হয়েছে, ইথিলিন তো নাই, তার মানে নতুন একটা কিছু হয়েছে। তাহলে যেহেতু পলিমারাইজেশন হয়েছে, এখানে পলিমার তৈরি হয়েছে, তাহলে পলিটা যোগ করে দিই। তাহলে যাতে সবাই মনে করে যেটা দিয়ে তৈরি হয়েছে তার আগে পলি দিছি, পলিইথিলিন হয়ে গেছে। কথা কি সিম্পল না? তাহলে মনোমার অথবা র মেটেরিয়াল অথবা সোর্সের নামের আগে পলিযুক্ত করলেই পলিমারের নামকরণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার সোর্স বেসড নমেনক্লেচার। সিমিলারলি আসো স্ট্রাকচার বেসড। এখন এটা যে তৈরি হয়েছে কি দিয়ে? ইথিলিন। ইথিলিনের একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে না? আছে তো। কি? CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, এখন সেই ইথিলিন যখন পলিমারাইজেশনে যা পলিইথিলিন হয়েছে, তখন ওর তার কেমিক্যাল স্ট্রাকচারটা অ্যানালাইসিস করা হয়েছে যে কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে, একই জিনিস বারবার রিপিট হয়েছে। দেখো এটা ইথিলিন, আমার হাতে ইথিলিন। সোর্স বেসের ক্ষেত্রে জাস্ট পলি লাগাই দিয়ে পলিইথিলিন নামকরণ করছি। কেমিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আসতেছি তখন বলতেছি ইথিলিন একটা মনোমার, এটা দিয়ে পলিইথিলিন হয়েছে। আচ্ছা, পলিইথিলিন যখন হতে গেছে তখন এই যে CH2 এই জিনিসটাই বারবার একটার পর একটা যুক্ত হয়েছে, রিপিট হয়েছে। কথা কি বুঝতে পারছো? তো এই যে রিপিট ইউনিট, এই যে রিপিট ইউনিট, এই রিপিট ইউনিটের নামকরণের আগে পলিযুক্ত করে দিতে হবে। স্ট্রাকচার বেসের ক্ষেত্রে যে পলিমার তৈরি হয়েছে, এই যে এটা যে পলিইথিলিন আমরা বলতেছি,
এই যে পলিথিলিনটা তৈরি হয়েছে এর কেমিক্যাল স্ট্রাকচারটা অ্যানালাইসিস করা হবে। অ্যানালাইসিস করে ভিতরে দেখা হবে যে কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে, বারবার কানেক্টেড হয়েছে, ওইটার নামকরণের আগে পলিযুক্ত করে দেবো, তাই এটার নামকরণ হয়ে যাবে। কথা বোঝা নাই? বুঝছো? না বুঝলে এর চেয়ে সহজ বাংলা আমি আর বোঝাতে পারবো না। আচ্ছা, এই ছোট্ট জিনিসটার এই রিপিট ইউনিটের নাম হচ্ছে মিথাইলিন, তার আগে পলিযুক্ত করে দেব, তাহলে কি হলো? একই জিনিস আমরা সোর্স বেসের ক্ষেত্রে বলতেছি পলিথিলিন, আর স্ট্রাকচার বেসের ক্ষেত্রে বলতেছি পলিমিথাইলিন। ক্লিয়ার? আর কি কইতাম? তাহলে স্যার জিনিসটা এরকম হলো না যে আমরা সোর্সে গেলাম পলি প্লাস নেম অফ মনোমার, ডাইরেক্ট মনোমারের নাম। আর এখানে হচ্ছে পলি প্লাস রিপিট, হ্যাঁ, নেম অফ রিপিট ইউনিট, নেম অফ রিপিট ইউনিট, পলি প্লাস নেম অফ রিপিট ইউনিট। আর আইইউপ্যাক যে নোমেনক্লাচার সিস্টেম আছে সেগুলো নোটে দেওয়া আছে, আমি একটা বলে দেই। যেমন হচ্ছে এটাকে ইথিলিনে বলছে, এটাকে পলিথিলিন বলছে, আর কিছু না। আইইউপ্যাকে এত ঝামেলা নেই। কথা ক্লিয়ার? যেমন পিভিসি, ভিসি থেকে ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি হয়েছে, ওটাকে ভিনাইল ক্লোরাইড বলতেছে, পলিমারের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এত নাটক দরকার নেই ভাই, আমরা এখানে পলি এত যুক্ত করার দরকার নেই, আমরা সরাসরি এটার নাম দিয়ে দেবো পলিভিনাইল ক্লোরাইড, পলিথিলিন, এরকম। এটা হচ্ছে আইইউপ্যাক সিস্টেম। এটা ছবি তুলে দাও সিআরকে তোমাদের। আর শেষ হয় নাই, শেষ হয় না, দাঁড়াও, ক্লাস শেষ হয়। আচ্ছা, তোমরা যদি সিআর চেঞ্জ করতে চাও 11 ব্যাচ, না না শোনো, যারা সিআর আসো তারা যদি অ্যাক্টিভিটি বাড়াইতে পারো সমস্যা নেই। আর যদি মনে করো যে তোমরা সবাই মিলে সিআর চেঞ্জ করবা, আজকের মধ্যে আমাকে জানাবা। 11 ব্যাচ। ঠিক আছে, আমাদের কোনো ইস্যু নাই, কিন্তু তোমাদের ইস্যু, তোমাদের সাজেশন থাকলে বলবা। লাস্ট টপিক, মাথা ঘুরতেছে, এই সহজ জিনিস বসতে মাথা ঘুরে যাচ্ছে। ছোট্ট আরেকটা জিনিস পরে শেষ করে দেব, জাস্ট 5 মিনিট আমাকে সময় দিবা, যেহেতু মিড টার্মের খুব বেশি দেরি নেই, আমাদের একটু আগাইতে হচ্ছে আর কি। আর আমি তো সহজ জিনিস বারবার সময় নিয়ে পড়াচ্ছি, এই জন্য একটু মানে আগাইতে দেরি হচ্ছে। ট্যাকটিসিটি, ট্যাকটিক মানে কি? গুড। ট্যাকটিসিটি হচ্ছে কৌশল, তাই না? কৌশলটা কি? জাস্ট হচ্ছে পলিমারের স্ট্রাকচার আছে না, চেইন আছে না, তার সাথে মনোমারগুলো কোনভাবে যুক্ত হচ্ছে, কোন কৌশলে যুক্ত হচ্ছে। ওই যে স্ট্রাকচার দেখলাম না, লিনিয়ার, ব্রাঞ্চ, ক্রস লিঙ্ক, এটার একটা কৌশল আছে, ট্যাকটিসিটি আছে। এইগুলো হচ্ছে মোটামুটি 3 ধরনের, কোনো ক্ষেত্রে 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার আইসোট্যাকটিক, দুই হচ্ছে তোমার সিনডিওট্যাকটিক, তিন হচ্ছে অ্যাটাকটিক, 4 হচ্ছে ইউট্যাকটিক। আচ্ছা, এটা আঁকায় দেখায় দিই।
আচ্ছা, একটু দেখো, একটু মনোযোগ দাও। ট্যাকটিসিটি, ট্যাকটিসিটি মিনস হচ্ছে মনোমারগুলো পলিমার চেইনের সাথে কোন কৌশলে যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে ট্যাকটিক অথবা ট্যাকটিসিটি। একটু দেখো, এটাকে ক্লাসিফাই করা হয়েছে কয়টা ওয়েতে? 4টা। আইসোট্যাকটিক, সিন্ডিওট্যাকটিক, অ্যাট্যাকটিক, ইউট্যাকটিক। আচ্ছা, আইসোট্যাকটিকের এক্সাম্পল একটা দেখানো হয়েছে। দেখো, এটা পলিমার মেইন চেন না, এটা পলিমার চেন ব্যাকবোন। আচ্ছা, এর এই টাইপের মনোমারগুলো একই সাইডে আসে না, একই পাশে আসে না? এই হাইড্রোজেন টাইপের এইগুলো এক পাশে না, আর এগুলো এক পাশে না, মানে সিমিলার সাইডে থাকবে, সেম সাইডে থাকবে মনোমারগুলো। এটা হচ্ছে আইসোট্যাকটিক। এইখানে যে বেনজিন রিং C6H5, এটা হচ্ছে এই চেইনের একই সাইডে আছে। এই ধরনের পলিমারিক স্ট্রাকচার যুক্ত মনোমারকে বলা হয় আইসোট্যাকটিক পলিমার। মনোমার যুক্ত পলিমারকে বলা হয় আইসোট্যাকটিক পলিমার। যে পলিমারের স্ট্রাকচারের মেইন চেইনের একই পাশে একই টাইপের মনোমার থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবং এর প্রপার্টিজ যদি বলি, এই টাইপের পলিমারের প্রপার্টিজ হচ্ছে এরা সেমি ক্রিস্টালাইন, মানে খুব বেশি শক্ত না আর খুব বেশি ফ্লেক্সিবলও না। আচ্ছা, এর এক্সাম্পলটা যদি বলি, কই গেল? এক্সাম্পল হচ্ছে পিপি, পলিপ্রোপাইলিন আছে। আর সিন্ডিওট্যাকটিকে আসি। সিন্ডিওট্যাকটিকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সিন্ডিওট্যাকটিক। এটার নাম কি? সিন্ডিওট্যাকটিক কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? মনোমারগুলো পলিমার মেইন চেইনের ব্যাকবোনে অল্টারনেটিভ ওয়েতে কানেক্টেড থাকবে। একবার হচ্ছে এক টাইপের, পরে আর কার্বনের সাথেও আবার অল্টারনেটিভ ওয়েতে হবে। এই ধরনের পলিমারগুলো নর্মালি হয় ক্রিস্টালাইন, অনেক শক্ত হয়, হার্ড হয়। আর এরপরে আসি আমরা হচ্ছে অ্যাট্যাকটিক। অ্যাট্যাকটিকের ক্ষেত্রে জাস্ট র্যান্ডমলি যুক্ত হবে। অ্যাট্যাকটিকের ক্ষেত্রে র্যান্ডমলি মনোমারগুলো পলিমার চেইনের সাথে যুক্ত হবে, কোনো ধরনের সিস্টেম ফলো করবে না। এটা লেখা দরকার আছে। অ্যাট্যাকটিকের ক্ষেত্রে মনোমারগুলো পলিমার চেইনের সাথে র্যান্ডমলি যুক্ত হবে। র্যান্ডমলি বুঝো, একবার বেনজেন রিং, একবার হাইড্রোজেন, এটা ফর এক্সাম্পল বলতেছে। বিভিন্ন টাইপের মনোমার হতে পারে, মানে এক এক রকমভাবে এলোমেলোভাবে যুক্ত হবে। আচ্ছা, এই টাইপের পলিমারগুলো তোমার কি বলে, হার্ড অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে হার্ড অ্যাপ্লিকেশন অথবা বিভিন্ন ধরনের টয়েস, ইনসুলেশন, এগুলোতে ইউজ করা যায় না। এগুলো জাস্ট হচ্ছে তোমার সফট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যামরফাসনেস অনেক বেশি থাকে। আর ইউট্যাকটিক যেটা, ইউট্যাকটিকটা হচ্ছে তোমার আইসোট্যাকটিক এবং সিন্ডিওট্যাকটিকের কম্বিনেশন একটা প্রোডাক্ট। ইউট্যাকটিকটা হচ্ছে আইসোট্যাকটিক এবং সিন্ডিওট্যাকটিক, এই দুটার কম্বাইন্ড যে স্ট্রাকচারটা পাই কোনো পলিমারিক ম্যাটেরিয়ালের, সেগুলোকে বলে ইউট্যাকটিক। এই হলো তোমার ট্যাকটিসিটি অফ পলিমারাইজেশন, পলিমারিক ম্যাটেরিয়াল। আর বুঝছো ট্যাকটিসিটি? বুঝছো? শিওর বুঝছো? পিছনে ট্যাকটিসিটি বোঝা নেই? আমার কথা সাউন্ড কি কানে গেছে? ট্যাকটিসিটি হচ্ছে পলিমারের মেইন চেইনের সাথে মনোমারগুলো যুক্ত হওয়ার কৌশল। কি বললাম? মনোমারগুলো যুক্ত হওয়ার কৌশল। সেই কৌশলগুলো 4 ধরনের। একটা আইসোট্যাকটিক, বলো সবাই। সিন্ডিওট্যাকটিক, অ্যাট্যাকটিক, ইউট্যাকটিক। আইসোট্যাকটিক হচ্ছে পলিমারের যে মেইন চেইন কার্বনের শিকল আছে, তার এক পাশে এক ধরনের মনোমার থাকবে, আর এক পাশে আরেক ধরনের। একই টাইপের মনোমার এক পাশেই থাকবে, ঠিক আছে? সেম টাইপের মনোমার সেম সাইডেই থাকবে।
মানে একই মনোমার দুই পাশে থাকতে পারবে না, সেম টাইপের মনোমার সেম সাইডে, ডিফারেন্ট মনোমার ডিফারেন্ট সাইডে। আর সিন্ডিওট্যাকটিক হচ্ছে অল্টারনেটিভ, একবার ধরো এই টাইপের মনোমার ডান সাইডে আসে, পরে এই টাইপের মনোমার বাম সাইডে, পরের কার্বনে যায় বাম সাইডে, তারপরের কার্বনে যায় আবার ডান সাইডে, এটা সিন্ডিওট্যাকটিক অল্টারনেটিভ। আর অ্যাট্যাকটিকটা হচ্ছে তোমার র্যান্ডমলি। এই যে আইসোট্যাকটিক বললাম, এই পলিমারগুলো হচ্ছে তোমার মানে মোটামুটি শক্তিশালী অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। সিন্ডিওট্যাকটিক এটাও অনেক ক্রিস্টালাইন, অনেক শক্তিশালী, আইসোট থেকে বেশি পরিমাণ শক্তিশালী, যেমন হার্ড অ্যাপ্লিকেশনে। আর তোমার যদি অ্যাট্যাকটিক হয়, এটা হচ্ছে র্যান্ডমলি মনোমার যুক্ত হয় চেনের সাথে, এর ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে, হার্ড অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করা যায় না। আর ইউট্যাকটিক হচ্ছে আইসোট্যাকটিক সিন্ডিওট্যাকটিকের দুইটা কম্বাইন্ড ভার্সন, কথা বুঝছো? আইসোট্যাকটিক ইউট্যাকটিকের কম্বাইন্ড ভার্সন, একটা জগা খিচুড়ি একটা পলিমারিক মেটেরিয়াল। এইভাবে নর্মালি মনোমারগুলো পলিমার চেনের সাথে যুক্ত হয়। ক্লিয়ার? এর বাইরে আর বোঝানোর ওয়ে নেই আমার। এই নোটগুলো ছবি তুলে কোর্স গ্রুপে দিয়ে দিও, আর আমাকে দিয়ে দাও।